2020 সালের নির্বাচনে কারচুপির অভিযোগ প্রমাণিত, তাপসের মেয়র পদ বাতিল, ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা। শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়, ন্যায় বিচারের আমি পেয়েছি। অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় জি.কে. শামীমের 5.5 বছরের সশ্রম কারাদণ্ড, মাকে খালাস দিয়েছে আদালত। দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনূসের। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি এবং বাসায় যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, খুব ভালো লাগতেছে। তো 15 বছরে যে ভোগান্তিটা হয়েছে এবার এটা হয় নাই। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি ইসরাত আমিন এবং আমি মাহবুব হাসান। শুনছিলেন এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ওই নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়রের পদ বাতিল করে এই রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আইনজীবীরা বলছেন, সরকারি গেজেট প্রকাশের পর মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক। আরও জানাচ্ছেন নিবির সাহা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। যদিও নির্বাচনের প্রচার থেকে ভোট গ্রহণ পর্যন্ত পদে পদে বাধা, অনিয়ম ও কারচুপির অভিযোগ জানিয়ে আসছিলেন বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওই নির্বাচনের 1 মাস পর এসব অভিযোগে নির্বাচনের ফল ও গেজেট বাতিল চেয়ে আদালতে মামলা করেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার এ মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণের পর ভোটে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। বাতিল করা হয় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ের প্রতিক্রিয়ায় ইশরাক জানান, ভোটার কিংবা জনগণ নয়, অনিয়মই ছিল পতিত আওয়ামী লীগের হাতিয়ার। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য, সাক্ষী, প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। 2020 সালের 3 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলাটি করেছিলেন ইশরাক। 5 বছরের দীর্ঘ সময় আইনি লড়াই শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতার পদ ফিরে পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এখন প্রশ্ন, নগরবাসীর সেবা করার মহৎ দায়িত্ব কি নিজ হাতে তুলে নেবেন তিনি? সে প্রশ্নের উত্তর অবশ্য দলের ওপর ছেড়ে দিয়েছেন ইশরাক। এদিকে আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর মেয়র হিসেবে ইশরাকের নামে গেজেট প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন। আদালতের রায় পাওয়ার পরে আমরা গেজেট প্রকাশ করার ব্যাপারে যে সিদ্ধান্ত সেটা আমরা বাস্তবায়ন করব। ছুটির পরে আমরা রায়ের কপি পাবো, তখন যেভাবে রায়ের নির্দেশনা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিব। ঈদের পর এই গেজেট প্রকাশ হলে মেয়র হিসেবে তার শপথ নেয়ার আর কোনো বাধা থাকবে না। নিবির সাহা, 71, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জি.কে. শামীমের 5 বছর 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় দেন। নিবির সাহার প্রতিবেদনে বিস্তারিত।
2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে কথিত যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের ঠিকাদারি কার্যালয় ও তার বাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে তার বাড়ি ও অফিস থেকে 2.25 কোটি টাকা ও 165 কোটি টাকার এফডিআর জব্দ করা হয়। একই বছরের অক্টোবরে জি.কে. শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে 297 কোটি 8,99,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় বৃহস্পতিবার জি.কে. শামীমকে 5.5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় তার মা আয়েশা আক্তার খালাস পেয়েছেন। জি.কে. শামীমকে 27-এর 1 ধারায় 5 বছর 6 মাসের সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে দখলকৃত 297 কোটি টাকা জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ সেইটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তারকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল সেইখানে তিনি সংযোগ স্থাপন করার প্রমাণ না মিলায় তিনি তাকে খালাস প্রদান করেছেন। রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবীরা বলেন এ রায় আইনগতভাবে সঠিক হয়নি। যেখানে 550 কোটি টাকার বৈধ ইনকাম সেটা তার ট্যাক্স ফাইলও দেওয়া আছে, পক্ষান্তরে আজকে অভিযোগটা আসছে 297 কোটি টাকার। তো আমার যদি 550 কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে সেখানে আমি 297 কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই। যে ক্ষেত্রে গভর্নমেন্ট আমার সম্পত্তি বৈধ দিয়েছে সেক্ষেত্রে এই সম্পত্তি জ্ঞাত হয় বহির্ভূত এবং আমার সম্পত্তির সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত না করে জ্ঞাত হয় বহির্ভূত দুদক থেকে দাবি করা, আমি মনে করি এই জায়গাটায় আমাদের বলার মতো অনেক জায়গা রয়ে গেছে যে আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো। এর আগে আলোচিত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি.কে. শামীমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও মানি লন্ডারিং মামলায় 10 বছরের দণ্ড দিয়েছিল আদালত। নিবিড় সাহা, 71, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে বুধবার চীনের হাইনানে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাইডলাইনে সাক্ষাৎ করেন চীন সরকারের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধান ডিং শুয়েশিয়াং। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুই ডংই, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক ও বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে। সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউ জানান, চীনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস বাংলাদেশে স্থানান্তরে সহযোগিতা করবে তারা। প্রধান উপদেষ্টা বোয়াও সম্মেলনের অধিবেশনের বক্তব্যে বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশে মৌলিক পরিবর্তন আসবে। কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 7 বছরেরও বেশি সময় ধরে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সেখানে দেখে এসেছেন। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাই। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধে বাংলাদেশ অনুদান ভিত্তিক অর্থায়ন চাই বলেও জানান অধ্যাপক ডক্টর ইউনূস। মোহন ইসলাম, 71, ঢাকা। ঈদযাত্রার চতুর্থ দিনও স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই শিডিউল বিপর্যয়ের এখন পর্যন্ত কোনো খবর। ঝামেলাহীন ঈদযাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। এদিকে সড়ক পথে এখনও বাড়েনি যাত্রীর চাপ। বিস্তারিত জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব।
ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তির চিত্র কমলাপুর রেল স্টেশন জুড়ে। যাত্রী আগের মতো হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকার পর গন্তব্যে পৌঁছানো কোনো যাত্রীরও। নারীর টানে ঝামেলাহীন যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি, সাথে প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকুক। টিকিট কাটা একটু কঠিন হয়ে যায়, তারপরেও আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি এবং বাসায় যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ কাটাবো, খুব ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মামারা আছে, মামিরা আছে, আমরা যাচ্ছি, ঈদে মজাই হবে। তো 15 বছরে যে ভোগান্তিটা হয়েছে এবার এটা হয় নাই এবং সুশৃঙ্খলভাবে আমরা প্ল্যাটফর্মে ঢুকতে পারছি এবং আমি ট্রেনে উঠতে পারছি। যাত্রীদের জন্য স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আর টিকিট কালোবাজারি রোধে বাড়তি নজরদারি চলছে বলে জানালো রেল কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে তাই অনুরূপ একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং যাদবপুর স্টেশনেও নেওয়া হয়েছে। রেল স্টেশনে কিছুটা চাপ থাকলেও এখনও জমেনি বাস স্টেশনগুলো। রোজার ভিতর গরম বেড়ে যাওয়ার পাশাপাশি ট্রেন যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়াতেই বাসে এমন যাত্রী সংকট, এমনটাই বলছেন কাউন্টারের লোকজন। না, বাড়তি বাড়িতে যাও, কোম্পানি যা রেট তাই নিতেছে, কোম্পানিতে 1 টাকা বেশি নেওয়ার অধিকার আমাদের নাই। বাড়তি 500 টাকা ছিল, 100 টাকা বেশি নাকছে মনে হয়। গতবার থেকে এবার মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কারণ যে সেরকম যানজট এখন শুরু হয় না, হয়তো কালকে থেকে শুরু হবে। ঈদের কোনো চাপ নেই, মানে ঈদের আগে অনেকদিন ছুটি গেছে, তো অনেক লম্বা ছুটি মানুষের জন্য ফ্রিলিভাবে যেতে পারতেছে। তবে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়াতে এদিন বিকেল থেকেই চাপ বাড়তে থাকবে সব পথে, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। ঈদের আগে আজই শেষ কর্মদিবস হওয়ায় বিকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। এ নিয়ে আরও খবর রাখতে সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি। মাইনুল মারুফ, আপনি যেখানে আছেন যাত্রীদের কেমন চাপ দেখছেন সেখানে একটু জানতে চাই, এবং কোনো ভোগান্তির অভিযোগ করেছেন কিনা যাত্রীরা? যদি বলি সন্ধ্যার পর থেকে মূলত, বিশেষ করে আজকে যেহেতু শেষ কর্মদিবস ছিল এবং অফিস টাইমের পর কিন্তু সবাই আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে কিন্তু রওনা হয়েছেন বাড়ির পথে, এবং সেই পথে কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সায়দাবাদ এলাকায় কিন্তু ভিড় বেড়েছে এবং যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা সন্ধ্যার ঠিক আগেও দেখেছিলাম অনেকটাই ফাঁকা, তবে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাউন্টারগুলোতেও মানুষ বাড়ছে, পাশাপাশি গাড়িগুলোতেও বাড়ছে, পাশাপাশি রাস্তায়ও মানুষ দাঁড়িয়ে আছে। যে সব গাড়ি যাচ্ছে সেসব গাড়িতে কিন্তু তারা উঠে যাচ্ছেন সড়ক থেকে। এর পাশাপাশি আমরা জানি যে আজ কিন্তু আমরা দেখেছি রেলপথও কিন্তু আমরা বিকেলের পর থেকে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু রেলপথেও যাত্রী বেড়েছে। আমরা দেখেছি যে সেখানেও যে 25% স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় সেই টিকিট কিন্তু আগেভাগেই শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি স্টেশনগুলোতেও কিন্তু পর্যাপ্ত ভিড় ছিল, এবং পাশাপাশি এখন এই বাস স্ট্যান্ডগুলোতেও কিন্তু ভিড় বাড়ছে এবং যারা কাউন্টারে আছেন তারা আশা করছেন যে যত সময় করাবে আজ রাতের মধ্যেই অনেক ভিড় বেড়ে যাবে এবং কালকে সারা দিনব্যাপী কিন্তু যাত্রীর চাপ থাকবে, এমনটাই মনে করছেন বাস কাউন্টারের সংশ্লিষ্ট। এবং যাত্রীরা যারা যাচ্ছেন আমরা দেখেছি যে অনেকেই তাদের পরিবার আগে পাঠিয়ে দিয়েছেন, আজ তাদের অফিস ছিল, অফিস শেষে তারা আজ যাচ্ছেন। এবং আমরা কয়েকদিন আগে যখন তাদের সাথে কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছিলেন যে শেষ মুহূর্তে এই যে ভোগান্তি এড়ানোর জন্যই কিন্তু তারা পরিবারকে আগে পাঠিয়ে দিয়েছিলেন। এবং শেষ মুহূর্তে চাকরিজীবীরা কিন্তু আজ চাকরির বলা যায় যে সাপ্তাহিক ছুটির আগে চাকরির শেষ দিন ছিল, ঈদের ছুটির আগে শেষ দিন ছিল চাকরি, এবং আজ কিন্তু তাদের যে কর্মঘণ্টা শেষে কিন্তু প্রস্তুতি নিয়ে কিন্তু বের হচ্ছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা অফিসের কারণে আগেভাগে যেতে পারেননি এবং অফিস শেষ করে আজ কিন্তু রওনা হয়েছেন। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু সড়কেও কিন্তু যানজট বেড়েছে, যেহেতু যাত্রীরা সব বাস স্ট্যান্ডমুখী হচ্ছেন, কাউন্টারগুলোর মুখী হচ্ছেন, এবং এর ফলে কিন্তু সড়কের চাপ বেড়েছে, গাড়ি ঘোড়ার চাপ বেড়েছে। এবং ঢাকার মধ্য অঞ্চলে যদিও ফাঁকা, তবে যে কাউন্টার এলাকা বা বাস স্ট্যান্ডগুলোর এলাকার দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু যাত্রীর চাপ বাড়ছে এবং এই চাপ আজ সারা রাত ভরে থাকতে পারে বলে যারা আছেন কাউন্টারে তারা কিন্তু জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে কয়েকদিন যে যাত্রী শূন্যতা ছিল তা কাটিয়ে তারা পুনরায় যাত্রী পাবেন এবং
যেই ঈদের যে যাত্রা, ঈদের যে ভিড় ভাগটা, আমরা যেই ঈদ যাত্রা বলতে যেমন ভিড়কে বুঝি, সেই ভিড় হয়তো আগামীকাল সকাল থেকে শুরু হতে পারে অথবা আজ মধ্যরাত থেকেও সে ভিড়ের দেখা পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ মাইনুল মারুফ যুক্ত হবার জন্য সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। সহকর্মী মাইনুল মারুফ তিনি বলছিলেন বাসে করে ঘরে ফেরা মানুষের প্রসঙ্গে। এবারের ঈদে মিলেছে 9 দিনের লম্বা ছুটি। এই সময়ে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানও। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, লম্বা ছুটিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না। আর ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নগরবাসী নিরাপদে থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি জানান, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। শারমিন নীরার প্রতিবেদন। ঈদের সময় কর্মজীবী মানুষের সবচেয়ে বড় চাওয়া থাকে লম্বা ছুটি, যাতে ঘরে ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়। গেল 3 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এবার টানা 9 দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সেই হিসেবে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। আগের দিন বুধবারও সরকারি ছুটি থাকায় আগে ভাগে বাড়ি যেতে অনেকেই ছুটি নিয়েছেন বৃহস্পতিবারও। তাই সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। দুপুর নাগাদ আরো কমতে কমতে অফিস ছুটির আগেই বলতে গেলে ফাঁকা হয়ে যায় সচিবালয়। তো অনেকে আসছে, আবার কিছু হয়তো শাখায় 3 জন থাকলে 1 জন চলে গেছে, বা ওইভাবে শাখা ম্যানেজ করে হয়তো অনেকে গেছে। অনেকে অফিসারকে বলে বা লিখিত দরখাস্ত দিয়ে ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, একটানা দীর্ঘদিন ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। বিশেষ পরিকরে ইফের উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা আর দীর্ঘদিন ছুটিতে রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই জানতে চাওয়া স্বরাষ্ট্র সচিবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য, এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। বিভিন্ন টার্মিনাল সহ ঈদ যাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। শারমিন নীরা, ৭১, ঢাকা। সরকারের উদ্যোগ, ভোক্তা অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভোক্তাদের সহযোগিতায় এবার সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজান মাস পার করছে, জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি জানিয়েছেন, রোজায় এখন পর্যন্ত ১,৬৬১টি অভিযান পরিচালনা করে প্রায় ২.৫ কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। কিন্তু অধিদপ্তর চায় এমন দিন আসুক যেদিন আর কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করতে না হয়। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রমজানের শেষ প্রান্তে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে রোজার মাস জুড়ে নেয়া নানা উদ্যোগের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। আমি যতটুকু জেনেছি আমরা স্বস্তির সাথে কাটাতে পেরেছি, কিছু ব্যতিক্রম হয়তো হতে পারে। ভোক্তা ডিজি বলেন, সরকারের উদ্যোগ, ভোক্তা অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভোক্তাদের সহযোগিতায় এবার সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজান মাস কাটাতে পেরেছে, কারণ কোনো পণ্যের দামই রোজায় তেমন বাড়েনি। পবিত্র রমজানে আপনাদের স্বস্তিকর অবস্থা উপহার দেওয়ার জন্য সরকার আগাম ও নিরলস কাজ করে গেছে। আগাম আমদানি পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে কর, ট্যারিফ, এলসি মার্জিন সমন্বয়, আমদানি উৎস সন্ধান ও আমদানিতে সহায়তা, বন্দর, কাস্টমস ও নৌ ও স্থল পরিবহন ব্যবস্থাপনা এ সকল ব্যবস্থাপনার অন্যতম। রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্ন করতে ১,৬৬১টি অভিযানের মাধ্যমে ৩,২৫০টি প্রতিষ্ঠানকে ২,৪৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তার ডিজি। রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী ১,৬৬১টি অভিযান এবং ৩,২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ ওই তো ২৪৭ লক্ষ টাকার মতো। দণ্ড বা জরিমানা আদৌ আনন্দদায়ক কোনো ঘটনা নয়।
রোজার পরেও নিয়মিত বাজার তদারকি করা হবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের প্রত্যাশা রোজার বাকি দিনগুলো ও ঈদ উল ফিতর আমরা সকলে আনন্দের সাথে উদযাপন করতে পারবো। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদ মানেই পারিবারিক মেলবন্ধন। এবার ঈদে থাকবে গরম, তাই চাহিদা বেড়েছে এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক সামগ্রীর। ঈদ সামনে রেখে সেজে উঠেছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলো। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর ফুটপাত থেকে অভিজাত শপিং মল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত মানুষ। পছন্দের পোশাকের পাশাপাশি কিনছেন ঘর সাজাবার নানা পণ্য। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান হাউস অব বাটারফ্লাই দিচ্ছে নানা রকম আকর্ষণীয় অফার। বাটারফ্লাইয়ের শোরুমে তাই ক্রেতাদের ভিড়। আমার বাসায় ফ্রিজ বলেন, টিভি বলেন, এলজি। আর আমি গিয়া এখন আসছিলাম একটা এসি ডাউন পেমেন্ট দিতে। এই মোটামুটি বলতে পারবো আমি এটাতে স্যাটিসফাই। এই শোরুমটা আমার বাসার কাছাকাছি হওয়াতে মোটামুটি সব প্রোডাক্ট আমি এখান থেকেই পারচেস করি। আর আমার রিলেটিভ যারা আছে তাদেরকেও বলি এখানেই আসার জন্য। ওয়াশিং মেশিন একটা নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, এই জন্য আজকে আসলাম দেখতে। আমি যেমন টিভি নিছি আর ডিপ ফ্রিজ নিছি, এগুলোর সার্ভিস খুব ভালো। ঈদ অফারে ইকোপ্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা আর ওয়ার্লপুল সহ বিভিন্ন পণ্যে গ্রাহকরা পাচ্ছেন শতভাগ ক্যাশব্যাক অফার। পণ্য কেনার পর স্ক্র্যাচ কার্ডে মিলতে পারে এমন সুযোগ। এছাড়াও নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯,৬০০ আর টিভিতে ১৬,০০০ টাকা পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে এই প্রতিষ্ঠান। এসিতে ১৩,৯০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয়ের সুযোগ ছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। বিক্রেতারা বলছেন প্রতিযোগিতার এই বাজারে ক্রেতাদের সাধ্যের মধ্যে দাম আর মান নিশ্চিত করছে হাউস অব বাটারফ্লাই। আমরা ফ্রিজ, টিভি, এসি, ওভেন এই জিনিসগুলি হলো আমাদের মেজর প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের এসিটা আমাদের এখানে এখন অ্যাসেম্বলিং হচ্ছে, ফ্রিজটা আমাদের এখানে এখন অ্যাসেম্বলিং হচ্ছে, যে প্রোডাক্টগুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বলা যায় বা আমাদের প্রোডাক্ট বলা যায়। আমাদের বাটারফ্লাইয়ের যে ইকোপ্লাস যে প্রোডাক্ট এবং বাটারফ্লাই লোগোযুক্ত যে প্রোডাক্ট, এটা আমরা এখন গর্বের সহিত বলতে পারি যেটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। পণ্যের মানটাকে নিশ্চিত করা এবং সেবাটাকে নিশ্চিত করা, এই দুইটা হলো আমরা খুব বেশি জোর দিয়ে থাকি, যে গ্রাহক সেবা, সন্তুষ্টি এবং মান, এইগুলিতে আমাদের কোনো কম্প্রোমাইজ হয় না। বাটারফ্লাই থেকে শতকরা ১৫% ডাউন পেমেন্ট দিয়ে সুবিধাজনক কিস্তিতেও কেনা যাবে পণ্য। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআইতে মিলছে এই সুযোগ। সুমনা সুমি, ৭১, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে টানা ৬ দিন ধরে চলা দাবানলে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। পুরো ছাই হয়ে গেছে ২০,০০০ হেক্টরেরও বেশি বনভূমি সহ ঘরবাড়ি এবং কারখানা। সময় যত যাচ্ছে তীব্র বাতাসের কারণে দাবানল ততই ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানলে অগ্নি নির্বাপন হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলটও নিহত হয়েছেন। কোরিয়া বন পরিষেবা জানিয়েছে আকাশপথে অগ্নি নির্বাপন অভিযান চালানোর সময় হেলিকপ্টারটি সিনপিয়ং মিয়নে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ৩০,০০০-এরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আর কর্তৃপক্ষ জানিয়েছে তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে সৃষ্ট দাবানলে প্রায় ২০,০০০ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরবাড়ি, কারখানা সহ ২০৯টি ভবন আগুনে ধ্বংস হয়ে গেছে। আর ৫,০০০ নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে কাজ করছেন। তবে তীব্র বাতাসে অগ্নি নির্বাপন প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মাটি ও মানুষের গন্ধে এসেছিলেন বাংলাদেশে, সঙ্গে এনেছিলেন ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা স্ত্রী অলিভিয়া চৌধুরীকেও। মাত্র কয়েকদিনের সফরে এদেশের মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে গেছেন হামজা চৌধুরী ও তার পত্নী। দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাসান সজীবের রিপোর্ট। হামজা চৌধুরী, এক নাম, এক আবেগ, এক বিস্ময়। সুদূর ইংল্যান্ড থেকে শিকড়ের টান অনুভব করে ছুটে এলেন তিনি। মাটি ও মানুষের সুর ডেকেছিল তাকে, আর তিনি সাড়া দিলেন হৃদয়ের সবটুকু উজাড় করে। বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে
ভারতের বিপক্ষে নেমে পড়লেন যুদ্ধের ময়দানে। খুবই স্বল্প ছিল এই সফর, 1 সপ্তাহ হয়নি। তবু তাতে কি, যে ভালোবাসা তিনি পেয়েছেন, যে আবেগের ঢেউ ছুঁয়ে গেছে তাকে, তা কি সময়ের দৈর্ঘ্যে মাপা যায়? দেশ ছাড়ার আগে শুধু ধন্যবাদ নয়, এর চেয়েও বেশি কিছু দিয়ে গেছেন তিনি। শুধুই ধন্যবাদ, যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ জুনে আমি আবারও আসব। আমার শারীরিক সুস্থতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের 2টি বড় ম্যাচের সময় দেখা হবে। এক হামজা একবারে বদলে দিল বাংলার ফুটবলের রূপ। 17ই মার্চ যখন হামজা বাংলার মাটিতে পা রাখলেন, তখন থেকেই যেন দেশের ফুটবলের আকাশে নতুন সূর্যোদয় হলো। দিনের পর দিন কেবল হামজাময় ছিল বাংলাদেশ। যেখানে গেছেন সেখানেই উন্মাতাল ভিড়, উন্মাদনার রঙে রাঙানো জনস্রোত। এক মুহূর্তের জন্যও তিনি বিরক্ত হননি, হাসি মুখে মিশে গেছেন মানুষের হৃদয়ে। দিয়েছেন সময়, দিয়েছেন ভালোবাসা। আর তার পাশে অলিভিয়া চৌধুরী, এক আলোকিত অধ্যায়। বাঙালির আতিথেয়তায় মুগ্ধ, বিস্মিত। তিনি দেখেছেন কেমন করে এই জনপদের মানুষ আপন করে নেয়, ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলে। হামজা এসেছিলেন, দেখেছেন, ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার সঙ্গী করেই ফিরে যাচ্ছেন। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়। জুনের অপেক্ষায় বাংলাদেশ। হাসান সজীব, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সঙ্গে থাকুন।